ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনে হাসনাত আবদুল্লাহ কি প্রার্থী হবেন? উমামা ফাতেমা তাকে কি তার ইমেজের জন্য ফেলে দেওয়া যাবে? সাদেক কায়েমের কি হবে? বা এস এম ফরহাদ প্রার্থী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে, তাকে স্পেস দেওয়ার সম্ভাবনা বা কতটুকু? এরা সবাই একসাথে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছিল, কিন্তু বর্তমান যে সিচুয়েশান পরিস্থিতি দাঁড়িয়েছে, তারা কি একজন আরেকজনকে ছাড় দিবে সেই সম্ভাবনা কি দেখা যাচ্ছে? তাদের আচরণ, ঐকান্তিকতা, একে অন্যের প্রতি সম্মান বোধ, এগুলো কি তাই মনে হচ্ছে? আমরা খুব সম্প্রতি দেখছি এনসিপির ভুল ত্রুটি নিয়ে উমামা ফাতেমা খুব উচ্চকণ্ঠ, ঠিক প্রথম আলো যেভাবে এনসিপির সমালোচনা করে, বিএনপি যেভাবে সমালোচনা করে, বাংলাদেশের সিপিবি কমিউনিস্ট পার্টি যেভাবে প্রথম আলো এনসিপির সমালোচনা করে, উমামা সেই সুরেই সমালোচনা করে। সমালোচনার মধ্যে একটা দরদ থাকে না, সেই জিনিসটা উমামা ফাতেমার মধ্যে দেখা যাচ্ছে না। এটার কারণটা কি? উমামা ফাতেমার স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটির ভিপি হবেন। 1964 সালের পর থেকে বাম ঘরানার কেউ ঢাকা ইউনিভার্সিটিতে ভিপি হতে পারেনি, একমাত্র মাহমুদুর রহমান মান্না ব্যতীত। কিন্তু উমামা ফাতেমা যখন তার এই মনের দাবিটুকু এনসিপির কাছে জানালেন, তখন এনসিপি বলে দিল তাদের প্রার্থী রয়েছে। সেই থেকে উমামা ফাতেমা ক্ষেপে উঠেছে তাদের উপরে। সে এনসিপির মুখপাত্র হওয়া সত্ত্বেও, নাগরিক পার্টির মুখপাত্র হওয়া সত্ত্বেও, সে কোনো রকম দরদ ছাড়া তাদের সমালোচনা করে যাচ্ছে। এখন কথা হলো, উমামা ফাতেমা প্রার্থী হবেন, কিন্তু যদি হাসনাত আবদুল্লাহ প্রার্থী হন, যদি আবু বাকের মজুমদার প্রার্থী হন, তাহলে উমামা ফাতেমা কতটা ভালো করতে পারবে? তার উপরে যদি সাদেক কায়েম প্রার্থী হয়ে যায়, তাহলে উমামা ফাতেমা কি আসলে পাত্তা পাবে? ধরেন সাদেক কায়েম জিতবে না, ঠিক আছে, কিন্তু যেই পরিমাণ ভোট সাদেক কায়েমের, ব্যক্তিগত বলেন, তার সাংগঠনিক বলেন, তাহলে এই ভোটের সামনে উমামা ফাতেমা কি দাঁড়াতে পারবে? পারবে না। আমি এতক্ষণ যতটা আলোচনা করেছি, এখানে কিন্তু ছাত্রদলের কথা বলিনি। ছাত্রদল খুব বড় সংগঠন, কিন্তু তাদের ভোট ক্ষয়িষ্ণু। তরুণ প্রজন্মের মধ্যে তাদের জন্য আবেগ, দরদ বা আকৃষ্ট হওয়ার মতো কোনো কর্মসূচি কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার। তাহলে প্রতিদ্বন্দ্বিতা করবে কে? উমামা ফাতেমা, সাদেক কায়েম, অথবা এস এম ফরহাদ, আবু বাকের মজুমদার, বাকছাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদ, আবু বাকের মজুমদার, আব্দুল কাদের, ওই যে মিথ্যা কথা ভুল বলছিল যে লাল প্রোফাইল করার প্রস্তাব ছিল নাসিরের, অথচ নাসির নিজের প্রোফাইলই লাল করে নাই। আপনারা সেই আগস্ট মাসের 1 তারিখের প্রোফাইল দেখবেন, নাসির কিন্তু নিজের প্রোফাইল লাল করে নাই। এখন তাকে যখন প্রশ্ন করা হলো, ভাই আপনি তো লাল করলেন না প্রোফাইল, তখন সে বলে আমার পাসপোর্ট ছিল না। পাসপোর্ট করতে প্রোফাইল লাল করা লাগে। এখন সে এটার সাথে এবার কী করল, মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, এখন সে এটার সাথে তারেক রহমানকে জড়িয়ে ফেলেছে। কিভাবে? তারেক রহমানের নির্দেশে প্রোফাইল লাল করেছে। যদি তাই হতো, যদি নাসির তারেক রহমানের নির্দেশে, পরামর্শে আব্দুল কাদেরকে প্রোফাইল লাল করার পরামর্শ দিত, এটার ব্যাখ্যা কি? কেন প্রোফাইল লাল করলো, এই ব্যাখ্যা কিন্তু সে দেয় নাই। অন্তত এই ব্যাখ্যা দিয়ে একটা স্ট্যাটাস দিত। ব্যাখ্যাটা কি আমি আপনাদেরকে বলছি। ব্যাখ্যা হলো, 1 আগস্ট আওয়ামী লীগের জন্য শোকের মাস শুরু, তাদের আওয়ামী লীগের জন্য এই মাস শোক। এখন আওয়ামী লীগ, শেখ হাসিনা প্রস্তাব দিয়েছে যে যেহেতু আগস্ট মাস আমাদের জন্য শোকের মাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেকে শহীদ হয়েছে, তো তাদের জন্য আমরা প্রোফাইল কালো করে একসাথে শোক পালন করি। এটা হলো আওয়ামী লীগের প্রস্তাব। কিন্তু এস এম ফরহাদের প্রস্তাব হলো, আমরা যদি প্রোফাইল লাল করি তাহলে আমাদের একটা সফট পরাজয় হবে। সে বলল আমরা লাল করব, বিদ্রোহ, আমরা হাসিনাকে মানি নাই, এটার প্রমাণই হলো বিদ্রোহ, আমরা প্রোফাইল লাল করব। তখন এটা যখন টেক্সট করা হয়,
আসিফ মাহমুদকে, মাহফুজকে, নাহিদকে, তখন তারা বলে ব্যাপারটা তো চমৎকার হয়। এখন নাসির যে বলছে ছাত্রদলের সেক্রেটারি যে তারেক রহমানকে ছোট করে ফেললো, তারেক রহমানের নির্দেশে তারা প্রোফাইল লাল করবে, এটা যদি সত্য হয় বা সঠিক হয়ে থাকে এই নির্দেশনা আদেশ, তাহলে তারেক রহমানের প্রোফাইল কখন লাল হয়েছে? নাসির কেন লাল করলো না? নাসির প্রথম নির্দেশটি কাকে দিয়েছিল? সে কাকে কিভাবে এই নির্দেশ কনভে করেছে, পৌঁছাইছে মিডিয়াতে, এটা কিভাবে পৌঁছছে? এই জবাব কিন্তু নাসির দিতে পারে না। কিন্তু এস.এম. ফরহাদ কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করলো, কিভাবে আইডিয়া দিল, এটা কিন্তু তার প্ল্যান, রুট, কার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে, কার মাধ্যমে পৌঁছাইছে, কাকে তথ্যটা জানিয়েছে, এটা কিন্তু এস.এম. ফরহাদ স্পষ্টভাবে বলেছে কোন কোন গ্রুপের মাধ্যমে গিয়েছে। এবার বলি দ্বিতীয় প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির মামুন আবদুল্লাহ, সাংবাদিক সমিতির সভাপতি মামুন আবদুল্লাহ স্পষ্ট বলেছে কবে, কিভাবে, কখন ফরহাদের মাধ্যমে 9 দফা ঘোষণা করা হয়েছে এবং প্রোফাইল লাল করার আহ্বান জানানো হয়েছে বা অনুরোধ করা হয়েছে, কাদের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হয়েছে, কে কখন প্রোফাইল লাল করেছে। আমি নিজে প্রোফাইল লাল করেছি। কার প্রোফাইল দেখে জানেন? মাওলানা মিজানুর রহমান আজহারির প্রোফাইল দেখে আমি নিজে প্রোফাইল লাল করেছি। সবাই করেছে প্রথম দিন, আমি করেছি দ্বিতীয় দিন, আমি নিজেই প্রথম দিন করিনি। যে কারণে জিনিসটি তাদের তথ্য যুক্তিতে কোনোভাবে প্রমাণ হয় না। নাসির যে তথ্য দিতে চেয়েছে সে প্রোফাইল লাল করেছে তার নির্দেশে, তারেক রহমানের আহ্বানে। তাহলে নাসির কাকে বলছে এটা প্রমাণ আছে? নাসির কাকে এই মেসেজটি কনভে করেছে, কার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে? তখন তো সব আন্দোলন প্ল্যান হতো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। কিন্তু নাসির হ্যাভ নট প্রুভড হি থ্রো দ্য আইডিয়া টু মেক প্রোফাইল রেড ফর জুলাই মুভমেন্ট, এটা সে প্রমাণ করতে পারে। বাট ফরহাদ হ্যাভ প্রুভড দ্য আইডিয়া, হি ইমপ্লিমেন্ট দিস activities to the power the movement, July movement. He first served the profile read idea through Sadiq Kaim, then Abdul Kader, then Mamun Rahman, the President University Journalist Club. এদের মাধ্যমেই কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে এবং সাংবাদিক সাক্ষী দিয়েছে যে আমি প্রোফাইল লাল করেছি সাদিক কায়েমের মাধ্যমে এবং এস.এম. ফরহাদের আইডিয়া। সো বৈষম্য বিরোধী আন্দোলনে কার কি অবদান ছিল সেটা না হয় আপনি নাই বললেন, কিন্তু দেখেন প্রোফাইল লাল করার ব্যাপারটাতে তারা হেরে গেছে। এখন মানুষ কিন্তু এগুলো বিবেচনায় নিবে ভোট দেওয়ার ক্ষেত্রে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তো বোকা না, সচেতন পার্টের একটা তারা বাংলাদেশে। হাসনাত আবদুল্লাহ তো প্রার্থী হতে পারে, তারও তো ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে হ্যাঁ, হাসনাত আবদুল্লাহর জনপ্রিয়তা প্রান্তিক লেভেলে বেশি, মাঠ ঘাট গ্রাম শহরে, ভার্সিটির ভিতরে না। ভার্সিটির ভিতরে এস.এম. ফরহাদ এবং সাদেক কায়েম এককভাবে জনপ্রিয় এবং শক্ত সংগঠনের ভিত্তি রয়েছে, এটা সবাই জানে। এবং বাংলাদেশের সাথে যে চীন আমেরিকার সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটা প্রতিদ্বন্দ্বিতায় চলে গিয়েছে। আমাদের শেখ হাসিনার বিচার জাতিসংঘ অনুরোধ করেছে, এটা বাংলাদেশে নয়, নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালত হেগে এটা শুনবে। এটা আমি খুব সমর্থন করি। কখন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা বদলে যায়। আমি শেখ হাসিনার ফাঁসি চাই না, আমি শেখ হাসিনার বিচার চাই। 2 মাসের জেল হোক, 1 বছরের জেল হোক, একটা শাস্তি হোক, আন্তর্জাতিক আদালতে হোক, সে আন্তর্জাতিক অপরাধী হিসাবে সবার কাছে স্বীকৃত থাকবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।